আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ। সকালে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা মহানগরের ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। শুরুতেই বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নেন ঢাকা ৪ আসনের বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ প্রার্থী। এই সময় বিএনপির প্রার্থীরা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে তার প্রতিনিধি প্রতীক বুঝে নেন। প্রতীক নিয়ে জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা পেশি শক্তির প্রভাব ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইসিকে ভূমিকা রাখার তাগিদ দেন। ঢাকা ৪ থেকে ঢাকা ১৮ আসন মোট ১৩টি আসনের প্রতীক বরাদ্দ দেবেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিকেল ৩টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবে প্রার্থীরা। আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য, কারণ দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যেখানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এবং পরিবেশ নিশ্চিত করার জন্য আমি নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। প্রচারণা শুরু হতে যাচ্ছে, আমরা যথেষ্ট নিয়ম শৃঙ্খলা মেনে আমরা চেষ্টা করব এগিয়ে যেতে। নির্বাচন কমিশন প্রত্যেক কর্মচারী কর্মকর্তা সকল মহল যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে। দর্শক, এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, প্রতীক পেয়ে কি বলছেন প্রার্থীরা? এছাড়া প্রতীক বরাদ্দ দিয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের বক্তব্য কি? যেমনটি বলছিলেন, বর্তমানে ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয়ে কিন্তু প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত আমরা ৯টি আসনের প্রতীক বরাদ্দ প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ইশরাক আহমেদ এবং মির্জা আব্বাস তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা তাদের প্রতীকে বরাদ্দ নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি জামায়াত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও তাদের প্রতীকে আজকে বরাদ্দ পেয়েছেন। আমরা দেখেছি শাপলাকলি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার প্রতীক বরাদ্দ করেছেন এবং তিনি প্রতীক বরাদ্দ শেষে কিন্তু বলেছেন যে মিডিয়াকে নিয়ে কিন্তু উনি একটি প্রতিবাদী কথাই বলেছেন যে মিডিয়া আসলে তাদেরকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে না, এরকম একটি অভিযোগও করেছেন। আর জামায়াত এবং বিএনপির প্রার্থীরা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে বিশৃঙ্খলা, তারা কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছে। প্রশাসন যেন খুব এই দিকগুলো মনোযোগ দিলে হয়তো নির্বাচন যে প্রক্রিয়াতে সুষ্ঠুতা এখন পর্যন্ত তাদের কাছে আছে, কিন্তু এই কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলার কারণে তাদের নির্বাচনের যাতে কোনো প্রকার প্রভাব না পড়ে এই দিকে যেন প্রশাসন নজর দেয় সে বিষয়টি ওনারা দাবি করেছেন। বিভাগীয় কার্যালয়ে সকাল ৯টা থেকে কিন্তু প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়, এখন পর্যন্ত চলছে। বিকেল ৩টা পর্যন্ত এই প্রতীক বরাদ্দের কার্যক্রম চলবে। বিভিন্ন প্রার্থীরা আসছে, এসে তাদের প্রতীক নিচ্ছে। আমরা দেখতে পেয়েছি গণ অধিকার পরিষদের ঢাকা ৮ আসনের প্রার্থী মেঘনা আলম, তিনিও হচ্ছে প্রতীকে বরাদ্দ পেয়েছেন। তিনি মাত্রই হচ্ছে আমাদের মাতৃ বিভাগীয় কার্যালয় থেকে প্রতীকে বরাদ্দ নিয়ে তিনি গেলেন। তাসনিম যারা ওনারও আসার কথা আছে বিভাগীয় কার্যালয়ে, উনি তার প্রতীক এখান থেকে উনি বরাদ্দ পাবেন এরকমটা আমরা জেনেছি এবং তিনি হয়তো আসবেন, এসে হচ্ছে তার প্রতীক তিনি বরাদ্দ পাবেন। বাকি যে আসনগুলোতে এখন পর্যন্ত প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হয়নি, তারা এরই মধ্যে চলে আসছে এবং ভিতরে আছে। তারা প্রতীক বরাদ্দ পেলে তারা হয়তো আমাদেরকে কিছু তথ্য জানাবেন। এই ছিল সর্বশেষ। আলওয়ান, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণায় গণভোট ইস্যুতে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে। সকালে গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। লিখিত বক্তব্যে মাহাদি আমিন জানান, নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছে গভীর রাতে হজরত শাহজালাল এর মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে সিলেটের প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন। মাহাদি আমিন আরও জানান, নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর সঙ্গে থাকবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের ত্যাগী নেতাকর্মীরা। প্লেইং ফিল্ড নিশ্চিত করতে যাই। দেখুন, প্রবাসী ব্যালেটের ক্ষেত্রে যেটা হয়েছে, অত্যন্ত একটা সুকৌশলে বা অপরাজনীতির একটি কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বাক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেট না। তার মানে কি, নির্বাচন কমিশনের হয়তো নির্দিষ্ট কিছু ব্যক্তি রয়েছে, একটা অংশ রয়েছে যারা এভাবে পূর্ব পরিকল্পিতভাবে ম্যানিপুলেশন করছেন। ইশতেহারে জনগণ যেটিকে মেনে নেয় তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করবো। সুতরাং সামগ্রিকভাবে হ্যাঁ পক্ষে আমাদের অবস্থান, এটি আমরা সবাইকে ইতিমধ্যে বলে দিয়েছি। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। প্রতীক বরাদ্দ ছাড়া নির্বাচন কমিশনে আজ কি কর্মসূচি আছে? জি, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনের ভবনের পাশের যে ভবনটি, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। আমরা যদি একটু দেখাই যে এখান থেকেই কিন্তু ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে, অর্থাৎ প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে। তার আগে কিন্তু মতবিনিময় সভা চলছে। মূলত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় কি কার্যক্রম করতে পারবেন এবং কোন কোন কার্যক্রম করতে পারবেন না, সেই বিষয়টি কিন্তু এখন আলোচনা চলছে এবং আলোচনার শেষেই, এখন কিন্তু প্রায় আলোচনা শেষের পর্যায়ে এবং প্রায় শেষ হলেই তারপরে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে কিন্তু মতবিনিময় সভায় জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা প্রার্থীরা রয়েছেন, স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। এই সময় কিন্তু তারা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। উদাহরণস্বরূপ যদি বলি, ঢাকা 13 আসনের প্রার্থী বিএনপি প্রার্থী ববি হাজেজের বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘন করেন একজন স্বতন্ত্র প্রার্থী। তার প্রতি উত্তরে তিনি বলেন যে তিনি মূলত ব্যক্তিগত কারণেও কোথাও গেলে সেখানে তাকে তার নাগরিকেরা বা তার ভোটাররা ঘিরে ধরছেন, যার কারণে সে চেষ্টা করছেন সেটা থেকে বেরিয়ে আসার। একইভাবে বিএনপি প্রার্থী যিনি ঢাকা 15 আসনে রয়েছেন, শফিকুল ইসলাম মিল্টন, তিনি কিন্তু জামায়াত আমিরের পক্ষে নারীদের দিয়ে ভোট চাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় গিয়ে ভোটারদের আইডি কার্ড সংগ্রহেরও অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে বেশ কিছু সময় যাওয়ার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হয়েছে যে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত ধরনের প্রস্তুতির দরকার সব নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে কোনো প্রকার অনিয়ম বা কোনো রকম কোনো দুর্নীতি বা কোনো অনিয়মের অভিযোগ থাকলে তারা কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা নেবে। একই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার যেন মব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা না করা হয়, সে বিষয়টিও বলা হয়েছে। এর আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু আচরণবিধির মধ্যে যেগুলো বলা হয়েছে যে দলীয় প্রার্থীর অবশ্যই সে যেন কোনো প্রকার কোনো প্যান্ডেল বা কোনো ব্যানার না তৈরি করেন বা কোনো পোস্টাল না লাগান, এমনই কিন্তু বলেছেন। এছাড়াও যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারাও কিন্তু শুধুমাত্র তার বাইরে আর কারোর কিন্তু ছবি রাখা যাবে না ব্যানারে, এমনই কিন্তু বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজীব, আপনাকে ধন্যবাদ। কাল সিলেট সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর হজরত শাহজালাল এবং হজরত শাহ পরানের মাজার জিয়ারত শেষে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর নির্বাচনী সমাবেশ করবেন। হবিগঞ্জে ফেরার পথে নরসিংদী ও কিশোরগঞ্জের ভৈরবে পথসভায় অংশ নেবেন তিনি। সফরকে ঘিরে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ 21 বছর পর সিলেটের মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট তারপর মৌলভীবাজারের শেরপুরে জনসভায় অংশ নিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি প্রধান। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন হবিগঞ্জের নেতাকর্মীরা। মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কমপক্ষে 2 লক্ষ মানুষ এখানে সমবেত হবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। উনি আসাতে হবিগঞ্জের বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানার জন্য হাজার হাজার আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠে উপস্থিত থাকবে। সফরকে ঘিরে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন। জনসভাটা যাতে সম্পূর্ণরূপে নিরাপত্তার সাথে এবং স্মুথলি কমপ্লিট হয় সেই বিষয়ে জেলা পুলিশ হবিগঞ্জের সব ধরনের নিরাপত্তার প্রস্তুতি আমরা নিচ্ছি।
ঢাকা ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশ শেষে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান। ঢাকার বাইরে উপজেলা পর্যায়ে এটি তার প্রথম সফর। আমরা সৌভাগ্যবান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রথম দিন যেদিন নির্বাচন পরিচালনা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছেন, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা ভৈরবে একটি জনসভা পেয়ে। জনাব তারেক রহমান ভৈরব আগমন উপলক্ষে ইতিমধ্যেই আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ওনার কাছে আমাদের নিবেদন যে বাংলাদেশের এবং ভৈরবের যে ব্যবসাবান্ধব পরিবেশ যাতে ঠিক থাকে। এরপর নরসিংদী ক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। পথসভাকে ঘিরে দলীয় কার্যালয় সহ বিভিন্ন এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজিয়েছে আয়োজকরা। নেতাকর্মীরা বলছেন এই নির্বাচনী প্রচারণা তাদের নতুন করে উজ্জীবিত করবে। দেখার জন্য মানুষের যে মানে উৎসাহ উদ্দীপনা, যে স্বতঃস্ফূর্ততা, আমরা আশা করছি যে স্মরণকালে মানে সর্ববৃহৎ একটি জনসভা রূপান্তরিত হবে। আমাদের আবেগের জায়গা থেকে আমাদের যেই নেতাকর্মী যারা আছে তারা কেউ ওই দিন ঘরে বসে থাকবে না, সবাই যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমাদের নেতা কি বলে আমরা সে অধীর আগ্রহে বসে আছি। তারেক জিয়ার আগমনের জন্য পঞ্চমুখর হয়ে আসছে, নেতাকর্মীদের মধ্যে অনেক আনন্দের জোয়ার বইছে। আসন্ন নির্বাচনে নিজ নিজ আসনে জয় পেতে তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত জেলা পর্যায়ের নেতাকর্মীদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, তারেক রহমানের আগমন ঘিরে কি বলছেন স্থানীয় নেতাকর্মীরা? এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর আসলে এটি তার ঢাকার বাইরে প্রথম সফর, এমনকি দলীয় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আসলে এটি তার প্রথম জনসভায় যোগ দিবেন তিনি আগামীকাল। আপনারা জানেন যে আজ রাতেই তিনি আসলে ঢাকা থেকে আকাশপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন, এবং কি পরবর্তীতে রাত 9টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছে তারপর এখানে গ্র্যান্ড সিলেট হোটেল এবং রিসোর্টে তিনি উঠবেন। পরবর্তীতে তার শ্বশুর বাড়িতে যাবে, সেখান থেকে হোটেল থেকে নেমে সে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারত এবং কি হযরত শাহবানুর মাজার জিয়ারত করে তারপর তিনি তার শ্বশুর বাড়ি যাবেন। সেখান থেকে এসে পরবর্তীতে আগামীকাল সকাল 10টায় তিনি তার ওই গ্র্যান্ড সিলেট হোটেলে অরাজনৈতিক তরুণদের সাথে একটি মত বিনিময় সভা শেষে সকাল 11টার দিকে তিনি আলিয়া মাদ্রাসা যে জনসভা অনুষ্ঠিত হবে সেখানে প্রধান অতিথির বক্তব্য দিবেন। পরবর্তীতে এখান থেকে তিনি আসলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি যাত্রাপথে মৌলভীবাজারের সদর উপজেলা শেরপুর এবং কি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পৃথক দুটি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিবেন। এদিকে লক্ষ্য করে আসলে সিলেটের যে আলিয়া মাদ্রাসায় যে আগামীকালকে যে জনসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেদিকে লক্ষ্য করে আসলে সিলেটের প্রশাসন সবসময় তৎপর রয়েছে এবং কি অনেক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। পাশাপাশি স্থানীয় বিএনপিরা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগামীকালকে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটাতে আসলে সিলেটে তারা সমাবেশ তৈরি করছেন। তো এই ছিল সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে সর্বশেষ পরিস্থিতি। ফারিয়া। সালমান, আপনাকে ধন্যবাদ। আওয়ামী শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ সুনির্দিষ্ট 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে করা মামলায় এবং সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য নেওয়া হবে। এদিকে সকালে ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করেছে 71-এর যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ।
মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।